আমি এই মুহূর্তে বিলম্ব না করে রাজপ্রাসাদে ফিরে যাব। না জানি আমার গর্ভধারিণী জননী যেন আমার পথ চেয়ে আছে। আমি জানি আমাকে না খাইয়ে কখনো মা খায় না। সত্যি মা যেন দুধ বাটি হস্তে নিয়ে দাঁড়িয়ে আছে পথ চেয়ে। আর আমার দাদু আমায় বলেছে, দুর্লভ, যখনই তোর পাঠশালা ছুটি হয়ে যাবে তোকে নেওয়ার জন্য পথ মাঝে দাঁড়িয়ে থাকবো। কিন্তু আমার দাদুকে আমি দেখতে পেলাম না। তাই আমি বিলম্ব করব না, আমি একা এই পথ দিয়ে ওই রাজপ্রাসাদের দিকে আমি এগিয়ে যাব। ছুটে যাই ওই রাজপ্রাসাদের দিকে। ওই তো লক্ষ্মীন্দর যেন তার পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে মনসা রূপ দূরে রেখে কামিনী রূপ ধারণ করে আমি ছুটে যাব লক্ষ্মীন্দরের সম্মুখে। লক্ষ্মীন্দরের শরীরে আমি কামবাণ নিক্ষেপ করব। না জানি লক্ষ্মীন্দর কখন আসবে, তাই তো তার জন্য এই পথমাধারে বসে থাকবো, তার জন্য অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বসে থাকবো এই পথমাঝে বটবৃক্ষের ছায়ায়। যখন লক্ষ্মীন্দর আসবে এই পথ দিয়ে আমি তার শরীরে কামবাণ নিক্ষেপ করব। ও সোনা, ও সোনা, বাঁচি কি তোর বিনা, জানে রে জানে তুই রে সোনা, বাঁচি কি তোর বিনা। মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছিঁড়ে যেতে দেব না। ও সোনা, ও সোনা, বাঁচি কি তোর বিনা, জানে রে জানে তুই রে সোনা, বাঁচি কি তোর বিনা। বড় বিলম্ব হয়ে গেল। ছুটে যাই, ছুটে যাই আমি রাজপ্রাসাদের দিকে। কি তুমি হন্তদন্ত হয়ে ছুটে চলেছ? কিন্তু কে গো তুমি? তুমি আমার পথে এসে দাঁড়ালে কেন? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। মেয়ে মানুষেরা সবসময় মাথা নিচু করে পথে চলে, ছেলে মানুষকে সবসময় মাথা উঁচু করে পথে চলতে হয়। তুমি যেভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসছিলে এখনই আমার গায়ে ধাক্কা লেগে যেত। তাই নাকি? হ্যাঁ। সত্যি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তোমার নামখানা কি জানতে পারি? নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে লক্ষ্মীন্দর। বাহ, কি সুন্দর নাম। কিন্তু তুমি হন্তদন্ত হয়ে কোথায় থেকে কোথায় ছুটে চলেছো? আমি কোথায় ছুটে চলেছি? এসেছিলাম আমি
পাঠশালায় লেখাপড়া করতে। হ্যাঁ, পাঠশালায় লেখাপড়া আমার হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। রাজপ্রাসাদ? হ্যাঁ, তুমি কি রাজকুমার? সত্যই গো। বাহ, আচ্ছা বলো তো রাজকুমার, তোমার কি বিয়ে হয়েছে? এ কি কথা তুমি শোনালে? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল নয় নদীর জল? বিয়ে কি খাওয়া যায় না পড়া যায়? তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি না। সে কি বিয়ে এমনই কি জিনিস তুমি জানো না? না গো। শোনো, বিয়ে নদীর জল নয়, গাছের ফলও নয়। বিয়ে হচ্ছে এমন এক জিনিস, তুমি যদি বিয়ে করো, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী তোমার বাম পাশে পাবে অর্ধাঙ্গিনী রূপ। তাই নাকি? হ্যাঁ। এই যে শোনো, তোমার কথা আমার মাথায় ঢুকছে না। তুমি এই মুহূর্তে আমার পথখানে ছেড়ে দাও না গো। না জানি আমার গর্ভধারিণী যেন আমার পথচেয়ে আছে। আমি যদি লক্ষিন্দরকে যেতে দিই তবে হবে না আমার কার্য সিদ্ধ, হতে পারবো না আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো এই মুহূর্তে লক্ষিন্দরের শরীরে আমি কামবাণ নিক্ষেপ করলাম। এ কি হলো জানো না? সেই সুন্দরীকে দেখার পর বারবার যেন তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। জানি না গত জন্মে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন এইভাবে আমার তার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যদি সুন্দরীকে হারিয়ে ফেলি, কখনো আর সুন্দরীর কাছে পাবো না। এই মুহূর্তে আর বিলম্ব না করে আমি সুন্দরীর নিকটে ছুটে যাই, বলি সুন্দরী, আরে ও সুন্দরী। আমায় বলছো? তোমাকেই বলছিলাম। কি বলবে বলো। জানো সুন্দরী, তোমাকে দেখার পরে আমি যেন গৃহমাঝে ফিরে যেতে পারলাম না। তাই নাকি? বারবার যেন তোমার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার এই মন প্রাণ চায় তোমাকে সারা জীবনের মতো আপন করে পেতে। দাঁড়াও, তুমি যদি সত্যি আমায় আপন করে পেতে চাও সারা জীবনের জন্য, তবে আমি তোমায় যেমন ভাবে বলবো তেমন ভাবে কর্ম করতে হবে। বেশ বলো। এই মুহূর্তে তুমি তোমার রাজপ্রাসাদে ছুটে না গিয়ে তুমি গিয়ে প্রবেশ করবে তোমার ওই গোসা মন্দিরে। গোসা মন্দির? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তোমার খোঁজে কেউ না আসবে ততক্ষণ পর্যন্ত ওই গোসা মন্দিরে প্রবেশ করে থাকবে। তারপরে যখন তোমার খোঁজে কেউ আসবে তখন তাকে তুমি তোমার বিয়ের কথা বলবে, তাহলে তুমি আমায় বিয়ে করতে পারবে। তাই নাকি সুন্দরী? হ্যাঁ। তোমাকে পাওয়ার জন্য তাহলে আমায় গোসা মন্দিরে প্রবেশ করতে হবে? হ্যাঁ। গোসা মন্দিরে প্রবেশ করলে তোমাকে আমি বিবাহ করতে পারবো তো? অবশ্যই। তাই যদি হয় তোমার কথা মেরে ছুটে যাচ্ছে ওই গোসা মন্দিরে। চন্দ্রধর, 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 তোর একমাত্র পুত্রকে পেয়ে তুই বড়ই না আনন্দে রয়েছে। তাকে বিয়ের কথা আমি স্মরণ করিয়ে দিয়েছি, তার শরীরে কামবাণ নিক্ষেপ করেছি। তুই যদি একবার তার বিবাহ দিস, বিবাহের রাত্রে বাসের ঘরে তোর পুত্রকে আমি দংশন করব, তোর দম্ভ আমি চূর্ণ করবো, তোর অহংকার আমি ধূলিসাৎ করে দেবো, চা করে দেবো, চা করে দেবো, চা করে দেবো, চা। সেদিন তুই বাধ্য হবি, সেদিন তুই বাধ্য হবি আমার এই চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে। আমি অপেক্ষায় রইলাম সেই দিনের আশা। ঠাকুর, আমার একমাত্র সন্তান যেন বেলা 10টার সময় পাঠশালায় গিয়েছে, সে যে এখনো ফিরে এলো না। ঠাকুর, ওগো আমার চম্পলানগরের মা মাসিরা, তোমরা কি কেউ আমার লখাইকে দেখেছো? দেখলে বলো না মা, আমি যে লখাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কোথায় গেলি বাবা? একটিবার ছুটি আয়, ছুটি এসে হতভাগী ভাগী তুই বাবা বলে না। আয় বাবা। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবারে মা বলে বুকে আই রে। লখা
কোথায় গেলি বাবা? একটিবার শুনে এসে বলে না। কি আমি যেন কার কান্নার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। প্রাসাদের মধ্যে কে কে সমন ভাবে কান্না করছে? তবে কি আমার বৌমা কান্না করছে? না না, এই হতে পারে না। কেন কেন আমার বৌমা কান্না করবে? তবু তবু তো মনে হয় আমার বৌমা কান্না করছে। আমি আর বিলম্ব করবো না, আমি প্রাসাদে প্রবেশ করে দেখবো কে কে সমান ভাবে কান্না করছে। হাই বাবা, মায়ের মুখ শূন্য করে কোথায় লুকিয়ে রয়েছে? ফিরে আয়, ফিরে আয়। বৌমা, কি বৌমা, মন্ত্রী কাকু, কি বৌমা, আপনি এসেছেন। কি হয়েছে তোমার? আজ তুমি অমন ভাবে কেন কান্না করছো? কাকু গো, আপনি সেই আমার লোকাইকে বেলা 10টার সময় পাঠশালায় নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সে যে এখনো ফিরে এলো না কাকু। কি বললে বৌমা? আমার দাদু ভাই ওই পাঠশালায় থেকে প্রাসাদে এখনো ফেরেনি? না কাকু না। বৌমা, কাকু গো, আমার লোকাইকে এনে দিন না কাকু, আমার লোকাইকে এনে দিন। আপনি তো জানেন কাকু, ছয়টি পুত্র হারবার পর আমার লোকাইকে পেয়েছি। লোকাইকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি জানি বৌমা, আমি তোমার মনের ব্যথা সবই বুঝি। বৌমা, কাকু, আজ তুমি যদি অমন ভাবে কান্না করো, আমি যে সইতে পারি না বৌমা। আমি যে তোমার কান্না সইতে পারি না। কাকু গো, কেঁদো না বৌমা। আমি আপনার দুটো চরণ ধরে বলি কাকু, শুধুমাত্র আমার লক্ষ্যকে ফিরিয়ে দিন। বেশ বৌমা বেশ, আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে যেতে দেব না। যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন আমার দাদু ভাই, আমি খুঁজে নিয়ে এসে তোমার কোলে বসাবো বৌমা। বেশ কাকু, তাই যেন হয়। আমার লক্ষ্যকে ফিরিয়ে আনো বৌমা। কাকু। যাওয়ার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে যাই বৌমা। কাকু, আমায় একটি কথা দিতে হবে। কি এমন কথা দিতে হবে কাকু, বলুন না। তুমি আর এমন ভাবে কাঁদবে না বলো। কাকু, সারা জনম তো আমার কাঁদতে কাঁদতে গেল গো। আমার লোকাই গিয়ে এনে দিন, তাহলে আর আমি আর কান্না করবো না কাকু। বেশ বেশ বৌমা বেশ, আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাব। কোথায় কোথায় রয়েছে আমার দাদু ভাই? বলি দাদু ভাই। চলে গেল। মন্ত্রী কাকু যেন কাঁদতে কাঁদতে আমার লোকাইকে খুঁজতে চলে গেল। এই ঈশ্বর দয়াময়, তুমি আমার লোকাইকে ভালো রেখো। আমার লোকাইকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার লোকাইকে ফিরিয়ে দাও। সত্যি সুন্দরীর কথা ভাবতে ভাবতে চলে এলাম গোসমুদ্রে। এই মুহূর্তে আমি গোসমুদ্রে প্রবেশ করব। দেখি আজকের দিনে এই গোসমুদ্রে আমায় কিনিতে আসে। গোসমুদ্রের দরজাখানা যা খোলা আছে, এই মুহূর্তে আমি গোসমুদ্রে প্রবেশ করি আর দরজাখানা আমি বন্ধ করে দিলাম। দাদু ভাই, দাদু ভাই, কোথায় রে? হরি দাদু ভাই, একটিবার আমার সম্মুখে আয়। আমি যার পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমান করে অমনভাবে আর লুকিয়ে থাকিস নি। একটিবার আমার সম্মুখে আয়। আমি তোর মাকে কথা দিয়ে এসেছি রে।
যদি না তোকে খুঁজে পাই হবে না আমার এই প্রাসাদে যাওয়া। ওগো চম্পলা মামা শিগণ, আমার দাদু ভাইকে কেউ কথা দেখেছ? না, কেউ দেখেনি, কেউ বলতে পারে না আজ কোথায় আমার দাদু ভাই। তবে কি আমি সত্যি সত্যি হারিয়ে ফেলবো আমার দাদু ভাইকে? না, হতে পারে না। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় বলে দাও আমি কোথায় গেলে আমার দাদু ভাইকে খুঁজে পাবো। তুমি আমায় বলে দাও। দাদু ভাই, ওরে দাদু ভাই, তুই জানিস নি আজ তোকে এক মুহূর্ত না দেখলে আমি এক গ্লাস জল গ্রহণ করি না। একই দেখছি আমি, আমাদের গোসা মন্দিরের দরজা প্রতিদিন খোলা থাকে, আচ্ছা বন্ধ কেন? তবে কি আমার দাদু এই গোসা মন্দিরে প্রবেশ করেছে? না, এ হতে পারে না। কেন কেন আমার দাদু এই গোসা মন্দিরে প্রবেশ করবে? তবু তবু তো মনে হচ্ছে, মনে হয় আমার দাদু ভাই গোসা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখি না কেন? বলি দাদু ভাই, বলি দাদু, আমি সমুদ্রে প্রবেশ করে বসে আছি। দাদু ভাই, হ্যাঁ গো দাদু। আজ তুই নোংরা গোসাগরে কেন কেন প্রবেশ করেছিস? আয় বেরিয়ে আয় বলছি। অভাবের কারণে এই সমুদ্রে প্রবেশ করে আমি বসে আছি দাদু। অভাব? দাদু ভাই, এমন কি তোর কিসের অভাব? আজ আমার মনে বড় অভাব দাদু। মনে বড় অভাব? সত্য দাদু ভাই, অমন কথা বলতে নেই। আয় বেরিয়ে বেরিয়ে আমি আয়। বের হতে পারি দাদু, তৎপূর্বে আমার সঙ্গে তোমার 3 সত্যই আবদ্ধ হতে হবে। কি বললি? যে তোর সঙ্গে আমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে? সত্যই দাদু, সত্য। দাদু ভাই, না না, বলিস নি, ওই কথা বলতে নেই। শোনো দাদু, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে 3 সত্যই আবদ্ধ না হবে, তাছাড়া আমি এই গোসা মন্দিরের দ্বারখানা খুলব না। কি বললি দাদু ভাই? তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকার না করলে এই গোস্বামীর দরজা খুলবি না গো দাদু। বেশ, আমি তোকে যে কত ভালোবাসি সে তুই জানবি না, তাই বলছিলাম আমি তোর কথা রাজি। বল আমাকে কি করতে হবে? আমি হাত বাড়িয়ে দিলাম, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। বেশ দাদু ভাই। বলে 1 সত্য, 2 সত্য, সত্য দুনবার লক্ষিন্দর যাহা বলিবে তুমি পালিবে শত শতবার। একই সত্য দিয়ে সত্য, সত্য 3 বার। আমার দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শত শতবার। ঠিক আছে দাদু, তাহলে এই মুহূর্তে আমি গোসাংঘরের দ্বারখানা খুলে দিচ্ছি। আয় বেরিয়ে আমি আয় খুলে দিচ্ছি দাদু। কি দাদু ভাই, দাদু, তোর মুখখানা যেন শুকিয়ে গেছে রে। কি বলছো দাদু? আয় একটিবার আমার বাহু বক্ষে দাদু। আয়। আহ, আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে। দাদু ভাই, তুমি কাঁদছিলে দাদু? আমি কাঁদছি? কই না তো। শোনো দাদু, তোমার চোখের জল সবার কাছে লুকিয়ে রাখতে পারো, কিন্তু তোমার এই দাদু ভাইয়ের কাছে কোনো কিছু লুকাতে পারবে না। সত্যি সত্যি বলেছি দাদু ভাই, আজ আমি কেঁদেছি রে, খুব করে কেঁদেছি। কেন জানিস? কেন গো দাদু? তোকে হারাবার ভয়। দাদু ভাই, কি বলো? আমি আর কাঁদবো না। তবে? কেন জানিস? তোকে পেয়েছি, আমি আর কাঁদবো না। তাই নাকি? তাই বলছি চল দাদু ভাই, আমি তোকে প্রাসাদে নিয়ে যাবো। আরে দাঁড়া দাঁড়া দাদু, তুমি যে আমার সঙ্গে 3 সত্যি আবদ্ধ হয়েছো, তুমি আমার কথাগুলো শুনবে না? ও, তোর মনের কথা? হ্যাঁ গো দাদু। বল দাদু ভাই, এমন কি তোর মনের কথা রয়েছে একটিবার প্রকাশ করে খুলে বল। তুমি কর্ণপাত করে শুনবে কেমন? বেশ দাদু ভাই, বেশ। আর শোনো শোনো আগো দাদু, আগো দাদু, ওই আমি বলি যে তোমারে, বল না। ওই আমি পাঠশালাতে আটে না যাব গো দাদু, তুমি জানাবে পিতারে। কি বললি তুই? আমি পাঠশালাতে আটে না যাব গো দাদু, জানাবে পিতারে। আমি যাব না গো দাদু, ওই
পাঠশালা লেখাপড়ে একদমই ভালো লাগে না, যার কারণে ওই আমি পাঠশালায় যেতে চাই না। লেখাপড়া করবি না? এই বয়সে কি করবি তুই? কি করতে চাই তা শুনবি দাদু। কি করবি বল দেখি? লেখাপড়া ছেড়ে দাদু গো, আমি বিয়ে করিব। বিয়ের কথায় গো দাদু গো, আমার জানাবি বিধান। আমার বিয়ের কথা গো দাদু গো, আমার জানাবি বিধান। শোনো দাদু, পাঠশালায় লেখাপড়া ছেড়ে এবার আমি বিয়ে করতে চাই। বিয়ের কারণে যেন আমি বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছি। দাদু ভাই, কি বলো? আমার কথা বলতে নেই। তুমি তাহলে আমার বিয়ে দেবে না? না দাদু ভাই, বিয়ে যদি না দেবে গো, আমি প্রাণে না বাঁচিব। গঙ্গার জলে গিয়া দাদু গো, আমি ডুবিয়া মরিব। ওই না গঙ্গার জলে গিয়া দাদু গো, আমি ডুবিয়া মরিব। শোনো দাদু, ভাই। তুমি যদি আমার বিবাহ না দাও, ওই হয়ে যাচ্ছে গঙ্গার জল, সে জলে ঝপ্প দিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন না করব। না দাদু ভাই, না, ভুলেও কাজ করতে চাচ্ছি না দাদু তবে ভাই। তুমি আমার বিয়ে দেবে বলো? দাদু ভাই, আমি তোর জন্য সবকিছু করতে পারি রে, শুধু বিয়ে কেন রে? তবে কি দাদু? তুই যদি বলিস এই চম্পলানগরে যতগুলো মেয়ে রয়েছে, আচ্ছা। আমি তোর পায়ের তলায় এনে দেবো রে। শোনো দাদু, নিজের রাজ্যের মেয়েকে আমি কখনো বিয়ে করব না। অন্য রাজ্যের মেয়ে পছন্দ করার পরে আমি বিবাহ করব। বেশ বেশ দাদু ভাই, বেশ, আমি তোর মনের আশা পূর্ণ করবো। তাই এই মুহূর্তে আমার পিতার কাছে তুমি ছুটে যাও। আমার পিতাকে বলবে লক্ষিন্দর বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। তার বিয়ে গেলে বিয়ে ধার, বিয়ে চিন্তামণি, বিয়ে ছাড়া যেন মুনিহারা ফোনে। বেশ আমি তাহলে ততক্ষণ মায়ের কাছ থেকে ঘুরে আসি, কেমন? বেশ দাদু ভাই, বেশ। হে ঠাকুর, হে ঈশ্বর, আজ আমি কি শুনলাম? আমার দাদু ভাই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। এক সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। আমি পারবো না, আমি পারবো না আমার দাদু ভাইকে হারিয়ে থাকতে। তবে তবে এই কথা সদাগর মশাইকে জানাতে হবে। কোথায় কোথায় রয়েছে আমার সদাগর মশাই? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পিতা ধর্ম পিতা সত্য পিতা হি পরমং তপো, তোরি প্রতিমা পণ্যে প্রিয়ম তে সর্বদেবতা। ও নমো শিবায়, ও নমো শিবায়, ও নমো শিবায়। হে গুরুদেব, তুমি তো সর্বেশ্বরবা। তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার তুমি মানুষকে হাসাতেও পারো ঈশ্বর। তুমি আমার এক এক করে 6 সন্তানকে কেড়ে নেবার পর আবার তুমি আমার এই শূন্য বুক পূর্ণ করে দিয়েছো ঠাকুর। 6 সন্তানকে হারিয়ে আমি আবার আগে নবজাত সন্তান লাভ করেছি। এই নবজাত সন্তানকে পেয়ে আমি আবার বাবা ডাক ফিরে পেয়েছি। 6 সন্তানকে হারিয়ে সনকা আমার মা ডাক থেকে বঞ্চিত হয়েছিল, সে আবার মা ডাক ফিরে পেয়েছে। তাই তো আমার চম্পলার প্রতিটি প্রজার মুখে যেন আজ আনন্দের ফোয়ারা উঠেছে। না না, আমি আর বিলম্ব করব না। আজ এই নবজাত সন্তানকে পেয়ে নিজেকে বড় ধন্য বলে মনে হচ্ছে। বারবার মনে পড়ছে সেই পূর্বের স্মৃতিগুলো।
এর পূর্বে যখন আমার 6 সন্তানের জন্ম হয়েছিল, তখন আমি নিজ হস্তে আমার চম্পলার প্রজাদের কত অন্ন, কত বস্ত্র দান করেছি। আমি আবার তাই করব। সেপাই এলেই সেপাই দ্বারা আমি আমার সারা রাজ্যে ঢোল সরোদ করে দেব যে আমি আমার রাজ্যের প্রজাদের অন্ন এবং বস্ত্র দান করতে চাই। কিন্তু সন্তান আজ আমার মনের আনন্দে পাঠশালায় লেখাপড়া করছে। জানি না সে লেখাপড়ায় কতটা পারদর্শী হয়েছে। মন্ত্রী কাকা ফিরে এলে আমি মন্ত্রী কাকাকেও জিজ্ঞাসা করব যে আমার লক্ষিন্দর কেমন লেখাপড়া করছে। হবে না, হবে না চাঁদ, তোমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। মন্ত্রী কাকা, এ আমি কি দেখছি? আপনার মলিন বদন, আপনার অশ্রুবাড়ি, কিন্তু কেন? বাবা চাঁদ, এই কথা কর্ণে শ্রবণ করলে হয়তো তুমি স্থির হয়ে থাকতে পারবে না। মন্ত্রী কাকা, হ্যাঁ, কি এমন হয়েছে যে আমি শ্রবণ করলে আমি স্থির হয়ে থাকতে পারবো না? কিন্তু আপনি যদি আমার সামনে প্রকাশ করে না বলেন, তাহলে এই সমস্যার সমাধান হবে কি করে? বেশ, তাই বলছি শোনো, আজ আমার দাদু ভাই ওই পাঠশালা থেকে ফিরার পথে প্রাসাদে না ফিরে আমাদের নোংরা গোসা ঘরে প্রবেশ করে আপনি আমায় কি শোনালেন মন্ত্রী কাকা? আপনি আমায় কি শোনালেন? আমার পুত্র দুর্লভ আজ ওই নোংরা গোসা ঘরে। ছি ছি মন্ত্রী কাকা, এ কথা শোনবার পর আজ আমার বারবার এই উঁচু মস্তকটা যেন নিচু হয়ে যাচ্ছে। আমার মান সম্মান ধুলায় ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। লক্ষিন্দর আজ গোসা ঘরে প্রবেশ করেছিল, এ কথা আজ আমি জেনেছি। যদি আমার চম্পলার কোনো প্রজা শোনে যে আমার পুত্র লক্ষিন্দর আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল, তাহলে ওরা সবাই আমাকে আঙুল দেখিয়ে তিরস্কার করে বারবার চিৎকার করে বলবে ওই চম্পলার অধীশ্বর চাঁদ সে নিজের সন্তানের অভাব মেটাতে পারে না বলে তার সন্তান আজ গোসা ঘরে প্রবেশ করেছিল। মন্ত্রী কাকা, কি চাই আমার পুত্র যা আমি পূর্ণ করতে পারিনি বলে সে আজ ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করলো? তার মনে বড় অভাব। মনের অভাব? হ্যাঁ হ্যাঁ, সে আর লেখাপড়া করবে না। কিন্তু কেন? এই নাবালক বয়সে যদি সন্তান আমার লেখাপড়া না করে, তাহলে কি করে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে? কি করে সে আমার চম্পলার বুকে মাথা তুলে দাঁড়াবে? কি করে আমার ভবিষ্যতে, আমার অবর্তমানে এই চম্পলার রাজ সিংহাসনে বসে এই চম্পকনগর রাজ্য পরিচালনা করবে? মন্ত্রী কাকা, কি করতে চাই আমার লক্ষিন্দর? কি করতে চাই জানো? আজ লেখাপড়া ছেড়ে বিয়ের জন্য উদ্যমান হয়ে পড়েছে। না, এ কথা বলবেন না মন্ত্রী কাকা, এ হতে পারেন না। আপনি বলুন না, এ মিথ্যে। মিথ্যে নাই বাবা চাঁদ, মিথ্যে নাই, এই সত্য কথা। আমার দাদু ভাই যা বলে গেল, 1 সপ্তাহের মধ্যে তার যদি বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দেবে। আমার শেষ প্রদীপ এমনি ভাবে অকালে নিভে যাবে? এ কোনোদিন হতে পারে না। আমি তা কিছুতেই হতে দেব না মন্ত্রী কাকা। আমি আমার শেষ প্রদীপ নিভে যেতে দেব না। আপনাকে একটি কথা বলবো। বলো বাবা চাঁদ। কে তুলে দিল আমার নাবালক সন্তানের কর্ণে এই বিয়ের মহামন্ত্র? কেন কেন এই নাবালক বয়সে সন্তান আমার বিয়ে বলে উন্মাদ হলো? আমি জানি না, আমি কিছু জানি না বাবা চাঁদ। কেন আজ আমার দাদু ভাই বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে, আমি কিছু জানি না। আমি জানি। তুমি জানো? আমি জানি মন্ত্রী কাকা, লক্ষিন্দর বিয়ে বলে উন্মাদ হয়নি। এর মাঝে কোনো নিশ্চয়ই ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র? হ্যাঁ, লক্ষিন্দরকে
বিয়ে বলে উন্মাদ করানো হয়েছে। লক্ষিন্দরকে বিয়ে বলে উন্মাদ করানো হয়েছে। আপনার মনে পড়ে, আপনার মনে পড়ে সেই দুলালী ধাত্রীমার কথা? একদিন দুলালী ধাত্রীমা এসে আমাকে বলেছিল যে সৌদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে বাসর ঘরেই ওই পদ্মার নাগে নাকি আমার লক্ষিন্দরকে দংশন করবে। এ কথা বলতে বলতে ধাত্রীমা আমার চণ্ডী মণ্ডপের সামনে শিলাই পরিণত হয়ে গেল। আমার আজও মনে পড়ে মন্ত্রী কাকা, ওই রাজপ্রাসাদ ছেড়ে এসে চণ্ডী মণ্ডপের সামনে যখন ওই শিলাই স্তূপ দর্শন করি, বারবার মনে পড়ে যায় সেই দুলালী ধাত্রীমার কথা। আপনি বলুন না, আপনি বলুন, এ কোনো চক্রান্ত নয়, এ কোনো ষড়যন্ত্র নয়? আমার মনে বলছে ওই চ্যাংমুড়ি কানি, ওই পাতাল বাসিনী নাগিনী মনসা চক্রান্ত করে দ্বাদশ বৎসরের মধ্যেই আমার লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমার লক্ষিন্দরকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, কিন্তু এ আমি হতে দেব না। আপনি আপনি পারবেন মন্ত্রী কাকা, আপনি পারবেন এই সমস্যার সমাধান করতে? আমি পারবো। হ্যাঁ, আপনি কি? আপনি তো আমার পিতৃতুল্য, তাই না? আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করছেন। আপনার কাছে কি এমন কোনো যুক্তি নেই যে যুক্তি দিয়ে লক্ষিন্দরের বিয়ের কথা ভুলিয়ে দেওয়া যায়? আছে, আছে বাবা চাঁদ, তাহলে বলুন না, বলুন, আপনি চুপ করে থাকবেন না, বলুন যে কোনো উপায়, যে কোনো উপায়ে আমরা লক্ষিন্দরের বিয়ের কথা ভুলাতে পারি কিনা। তবে কিছু অর্থের প্রয়োজন বাবা। অর্থ নিয়ে আপনি ভাববেন না মন্ত্রী কাকা, আপনি শুধু আমাকে বলুন আমায় কি করতে হবে। তোমায় কিছু করতে হবে না, সেই অর্থ নিয়ে আমি ছুটে যাবো উড়িষ্যার কটক শহরে। কটক শহর? হ্যাঁ হ্যাঁ, সেখানে কি হবে? সেখানে গিয়ে স্বর্ণ গিরিবাজ পায়রা নিয়ে এসে আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবো। মন্ত্রী কাকা, সে পায়রা নিয়ে খেলা করতে করতে ভুলে যাবে সে বিয়ের কথা। আমি তা জানি না, আবার করবে সে লেখা। আমি তা জানি না মন্ত্রী কাকা। আমি শুধু চাই আমার লক্ষিন্দরের বিয়ের কথা ভুলে থাক, যে করেই হোক, ছলে বলে করে কৌশলে আপনাকে আমার লক্ষিন্দরের বিয়ের কথা ভোলাতেই হবে। বেশ বাবা চাঁদ, বেশ। আপনি আর বিলম্ব করবেন না মন্ত্রী কাকা, যত অর্থের প্রয়োজন অর্থ নিয়ে আপনি ছুটে যান। আমি চাই আজকের মধ্যেই আমার লক্ষিন্দর বিয়ে বলে বিস্মরণ হোক। বেশ বাবা চাঁদ, বেশ। আমি বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো উড়িষ্যার কটক শহরে। ওরে বেটি পাতাল বাসিনী মনসা, তুই ভেবেছিস দ্বাদশ বৎসরের মধ্যেই আমার লক্ষিন্দরকে জেনে নিবি? কিন্তু না, আমি তোর আশা কোনোদিনে পূর্ণ হতে দেব না, হতে দেব না। যে করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমি লক্ষিন্দরের কথা, বিয়ের কথা ভোলাবই।